এইচপি লাভক্রাফট, একটা নাম যেটা ভয় পাওয়ানোর জন্য যথেষ্ট। আচ্ছা, আমরা শুনেছি যে অন্ধকার থেকে ভয় আসে, কিন্তু আলো থেকে ভয়, এটা আবার কি জিনিস? তাও আবার বিভিন্ন রঙের মহাজাগতিক আলো। চলুন তাহলে শুনে নিই আজকের গল্পটি অনির্বাণ ভট্টাচার্যের অনুবাদে এইচপি লাভক্রাফটের আলোর আতঙ্ক। আরাকান পর্বতের পশ্চিমে একটি গভীর জলাকীর্ণ উপত্যকা আছে। এই জঙ্গলে দীর্ঘদিন কোনো মানুষের পা পড়েনি। ঘন গাছের ফাঁক দিয়ে সূর্যের রশ্মি পর্যন্ত প্রবেশ করে না এই উপত্যকায়। উপত্যকার ঢালে শক্ত পাথুরে জমিতে শ্যাওলা ঢাকা কিছু প্রাচীন ও ভগ্নপ্রায় কুঁড়েঘর রয়েছে, কিন্তু সেসবই এখন পরিত্যক্ত। ভাঙা চোরা চিমনি আর ফুটি ফাটা ছাদ বর্তমানে সেসবের অলংকার। পুরনো বাসিন্দারা প্রায় সকলেই এলাকা ছেড়ে চলে গেছে। কিছু ফরাসি এবং ইতালিয়ান মাঝে মাঝে এখানে থাকার চেষ্টা করেছিল বটে, কিন্তু বিফল হয়েছে। তার কারণ এই নয় যে এখানে কিছু উদ্ভট জিনিস দেখা যায় বা শোনা যায় বা প্রত্যক্ষ করা যায়, বরঞ্চ এখানে থাকলে মনের মধ্যে কিছু বিচিত্র খেয়াল জন্মায়। জায়গাটা ভাবনা চিন্তার পক্ষে সুখকর নয়, আর এখানে রাতে নাকি উদ্ভট সব স্বপ্ন দেখা যায়। সম্ভবত সেই কারণেই বিদেশিরা এখানে বেশি দিন টিকতে পারেনি। যদিও বৃদ্ধ অ্যামি পিয়ের কাউকেই সেই অদ্ভুত দিনগুলোর কথা বলেননি। বেশ কয়েক বছর ধরে ওর মাথা ঠিক নেই। একমাত্র উনি এখনো এখানে পড়ে রয়েছেন। বৃদ্ধ মাঝে মাঝেই সেই বিচিত্র দিনগুলোর কথা বলেন। তার বাড়িটা প্রান্তরের একদম শেষে বলেই সম্ভবত উনি সব জানার পরেও এখানে থাকার সাহস পান। আগে এই পর্বত এবং উপত্যকার মধ্যে দিয়ে একটা রাস্তা ছিল। সেটা গিয়ে শেষ হতো পোড়োর মাঠে, কিন্তু এখানকার বাসিন্দারা সেই রাস্তাটা এখন আর ব্যবহার করেন না। এখান থেকে অনেকটা দক্ষিণে আরেকটা নতুন রাস্তা বানানো হয়েছে। সাবি সেই পথেই যাতায়াত করে, যদিও মাঝে মধ্যেই জঙ্গলের ফাঁক দিয়ে সেই পুরনো রাস্তার ঝলক চোখে পড়ে। তবে নতুন জলাধার তৈরি হলে এইসব জলের তলায় চলে যাবে। অতীতের রহস্যময় দিনগুলির এক প্রকার সলিল সমাধি হবে। আমি যখন নতুন রিজার্ভারের জন্য সার্ভে করতে এই পার্বত্য অঞ্চলে গিয়ে পৌঁছালাম, তখন সবাই বলল জায়গাটা নাকি ভালো নয়। নানান প্রাচীন ডাইনি ও কালো জাদুর গল্প ছড়িয়ে থাকে এমন প্রত্যন্ত অঞ্চলে। ভেবেছিলাম বুঝি এই ভালো না কথাটার অর্থ সেই সমস্ত কোনো প্রচলিত কিংবদন্তিকেই ঘিরেই। কিন্তু সেখানে গিয়ে একটা অদ্ভুত জায়গার সন্ধান পেলাম আমি। পাহাড়ের পশ্চিম ঢালে সেই গাছপালায় ঘেরা জায়গাটা দেখে বেশ অবাক হয়েছিলাম। ইংল্যান্ডে যে সমস্ত গাছপালা দেখা যায়, এখানকার গাছপালাগুলো সেরকম নয়। এদের পাতাগুলো প্রচন্ড মোটা এবং গুড়িগুলো প্রকাণ্ড আকৃতির। দিনের আলোতেও সেখানে যেন কেমন আধার হয়ে আছে। জায়গাটা অসম্ভব রকম শান্ত। সেই নিরিবিলি ঝোপের মাঝে মাটিও কেমন যেন অদ্ভুত রকমের নরম, যেন শত বর্ষের প্রাচীন শ্যাওলার স্তূপ জমে পচে সেখানকার মাটি ওই রকম তুলতুলে করে তুলেছে। এই ঝোপের বাইরে সেই পুরনো রাস্তার ধারে ধারে কোথাও একসাথে বেশ কিছু পরিত্যক্ত বাড়ি, কোথাও আবার একটি দুটি একাকী দাঁড়িয়ে আছে। মানুষের অনুপস্থিতিতে চতুর্দিকে বন জঙ্গল গজিয়ে উঠেছে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, এত সবকিছুর মাঝেও এমন একটা চঞ্চলতা, একটা অস্থিরতা ভাব বিরাজ করছে সমগ্র এলাকায়, যেন একটা বিভৎস পরাবাস্তব বোধ চরাচরের চেতনাকে গ্রাস করছে। স্পষ্টতই বুঝতে পারলাম কেন ভিনদেশীরা এখানে এসে বেশি দিন টিকতে পারেননি। এই অঞ্চলে রাত কাটানো কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়। এখানকার চতুর্দিকে কোনো ভৌতিক গল্পের পটভূমির মতন পরিবেশ। কিন্তু তবু এসবের কোনো কিছুই সেই বিচিত্র ঝোপ জঙ্গলটার মতন অদ্ভুত নয়।
ঝোপের মাঝখানের জায়গাটায় কোনো গাছপালা নেই, যেন বিঘার পর বিঘা জঙ্গলের মাঝখানে হঠাৎ এক ফালি জমি কেউ অ্যাসিড ফেলে জ্বালিয়ে দিয়েছে। এত শত বছরেও সেখানে কোনো উদ্ভিদ মাথা তুলে দাঁড়াতে পারেনি। জায়গাটা চারপাশে অসংখ্য রুগ্ন গাছ এবং তাদের মরা ডালপালা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই বিচিত্র জায়গাটার এক পারে একটা পুরনো চিমনি দেখে সেদিকে এগিয়ে যাচ্ছিলাম, আর তখনই মনের মধ্যে এখানকার লোকজনের সেই সাবধানবাণী শুনতে পেলাম, জায়গাটা ভালো নয়। আশেপাশে আর একটিও বাড়ি নেই, এমনকি কোনো ভগ্নস্তূপ চোখে পড়ছে না। এলাকাটা যেন অভিশপ্ত। ওদিকে যাওয়ার মত বদলালাম। খানিক দূরের সেই দক্ষিণী রাস্তা ধরে শহরে ফিরে এলাম আমি। সন্ধ্যায় শহরের কিছু বিজ্ঞ মানুষদের জিজ্ঞাসা করলাম ওই জায়গাটার ব্যাপারে। তাদের এও জিজ্ঞাসা করলাম যে অদ্ভুত দিনগুলো বলতে এখানকার লোকেরা কি বলতে চাইছেন। তাদের কেউই আমাকে সদুত্তর দিতে পারলেন না। তবে এইটুকু বুঝলাম, এই রহস্য কোনো প্রাচীন কিংবদন্তিকে ঘিরে নয়, বরঞ্চ বিষয়টা হাল আমলের। লোকজনেরা আমাকে বললেন 80-র দশকে একটা পরিবার নাকি হঠাৎ করেই উধাও হয়ে যায়। তারা কিভাবে উধাও হলো সে ব্যাপারে কেউ নিশ্চিত করে কিছুই বলতে পারেন না। তবে তারা প্রত্যেকেই বৃদ্ধ অ্যামি পিয়েরের কথায় কান দিতে মানা করলেন, আর তাতেই সেই ভদ্রলোকের প্রতি আমার আগ্রহ বেড়ে গেল। পরের দিন সকালেই অ্যামি পিয়েরের খোঁজে বেরিয়ে পড়লাম। খোঁজ নিয়ে জানলাম যেখান থেকে গাছের সারি আরো ঘন হয়ে উঠেছে সেখানটাতেই ওর বাড়ি। জায়গাটা রীতিমতন ভীতিপ্রদ। চারপাশের প্রাচীন পরিত্যক্ত বাড়িগুলো থেকে কেমন একটা আর্দ্র সোদা গন্ধ বেরিয়ে আসছে। দরজায় বেশ কয়েকবার আঘাত করার পর ভদ্রলোক ঘুম ভেঙে উঠে এলেন। বুঝলাম আমায় দেখে উনি মোটেই সন্তুষ্ট হননি। যতটা ভেবেছিলাম ভদ্রলোক ততটা বৃদ্ধ নন, তবে ওর ঝিমিয়ে পড়া চোখের চাউনি আর পাটের সনের মতন সাদা দাড়ি ওর বয়স যেন কয়েক গুণ বাড়িয়ে তুলেছিল। প্রথমেই রূপকথার গল্পে না গিয়ে টুকিটাকি কথা শুরু করলাম আমি। কেন সেখানে গেছি, আমার কাজ কি, ইত্যাদি ইত্যাদি। তবে ভদ্রলোক আমার ধারণার থেকে অধিক শিক্ষিত ও বিচক্ষণ। নতুন রিজার্ভার বা সেই সংক্রান্ত বিষয়ে কোনো আগ্রহ দেখালেন না তিনি। বৃদ্ধ শুধু এইটুকুই জেনে খুশি যে উনি সারা জীবন যে অন্ধকার উপত্যকার মধ্যে কাটালেন অবশেষে তার সলিল সমাধি হতে চলেছে। তিনি আমার দিকে একটু এগিয়ে এলেন। খানিকটা ঝুঁকে পড়ে আঙুল নাড়িয়ে নিচু গলায় বললেন, এই জায়গাগুলো জলের তলায় থাকাই মঙ্গল। এরপর তিনি তার সেই ঘরে গলায় আমায় একটা গল্প বললেন। গল্প শুনতে শুনতে সেই গরমের দিনেও আমি যেন কেঁপে কেঁপে উঠছিলাম। কথা বলতে বলতে উনি প্রায়ই বিপথে চলে যাচ্ছিলেন, তখনই আবার তাকে মূল বক্তব্যে ফিরিয়ে আনতে হচ্ছিল। তবে ওর কথা যখন শেষ হলো তখন আমি বুঝতে পারলাম যে ওর মতন করে এই বিচিত্র জায়গাটা সম্বন্ধে আর কেউই বলতে পারবেন না। গল্প শুনে সন্ধে হওয়ার আগেই হোটেলে ফিরে এলাম আমি, আর পরের দিনই নিজের পদত্যাগের আর্জি নিয়ে বস্টনে ফিরে গেলাম। ওই অভিশপ্ত জঙ্গলে আমি আর কোনোদিন ফিরে যাব না। বিশেষ করে সেই প্রাণহীন উদ্ভিদহীন ধুলোর রাজ্যে গিয়ে দাঁড়ানো আমার পক্ষে কোনোদিনই সম্ভব নয়। নতুন বাঁধ খুব শিগগিরই বানানো হবে এবং সেই প্রাচীন রহস্য জলের তলায় চাপা পড়ে যাবে। কিন্তু তবু রাতের অন্ধকারে, বিশেষ করে যখন আকাশে তারারা মিটমিট করবে, তখন সেই গায়ের পথ আমি অন্তত মারাবো না। শুধু তাই নয়, কোটি টাকার বিনিময়েও আমি সেই নতুন জলাধারের জল গলায় ঢালবো না। বৃদ্ধ আমি বলেছিলেন সেই উল্কাপাতের সাথেই এই সমস্ত কিছু সূচনা হয়। এর আগে ওই অঞ্চলে এমন কোনো ভয়ঙ্কর প্রবাদ প্রচলিত ছিল না। এখানকার সন্ধেগুলো আগে এত ভয়ঙ্কর ছিল না। তারপর সেই দিন উপস্থিত হলো। ঘন কালো মেঘে আকাশ ঢেকে ফেলেছিল। হঠাৎ একটা প্রচন্ড বিস্ফোরণ শুরু হয় এবং ঘন জঙ্গলের মধ্যে থেকে ধোঁয়া বেরোতে দেখা গেল। রাতের মধ্যে সারা আরাখাম জেনে গেল যে নাহুম মালির বাড়ির পাশে আকাশ থেকে একটা বড় পাথর এসে পড়েছে। নাহুমের সেই অভিশপ্ত বাড়িটা এখনো সেই জায়গাটার পাশেই
পাথরের মতন দাঁড়িয়ে আছে। শহরের সবাইকে এই ঘটনাটা বলতে আসার পথে অ্যামির বাড়িতেই প্রথম গেছিল নাহুম। সে সময় অ্যামির বয়স ওই 40 হবে, এবং তখনই তার মাথায় যত রাজ্যের উদ্ভট খেয়াল পাকাপাকিভাবে বাসা বেঁধেছিল। বিশ্ববিদ্যালয়ের 3 প্রফেসরের সাথে সেই বহির্বিশ্ব থেকে ছুটে আসা আগন্তুককে দেখতে গিয়েছিলেন অ্যামি এবং তার স্ত্রী। নাহুমের কথা মতন পাথরটা নাকি বিরাট আকৃতি। রাত্রিবেলা সেটা নাকি আগুনের মতন জ্বলছিল, কিন্তু সকালবেলা গিয়ে দেখা গেল সেটা চুপসে গেছে। এবং শুধু তাই নয়, তার মধ্যে থেকে কোনো উজ্জ্বল রশ্মির বিচ্ছুরণ দেখা গেল না। পাথরটা নেহাতি নরম। সেটা এতটাই নরম যে ওই প্রফেসরদের সেটাকে ভেঙে নেওয়ার বদলে ছিঁড়ে নিতে হলো। তবে জিনিসটা তখনও বেজায় গরম। নাহুমের বাড়ি থেকে একটা পাত্র ধার করে তাতে করে সেই পাথরের টুকরোটা নিয়ে শহরের দিকে রওনা হয়েছিলেন ওরা। ফেরার পথে আরো একবার অ্যামির বাড়িতে কিছুক্ষণের জন্য বিরতি নিয়েছিলেন সেই প্রফেসরদের দল। আর তখনই অ্যামি স্ত্রী দেখতে পান যে সেই পাথরটা ওই সময়ের মধ্যেই আরো ছোট হয়ে গেছে। সেটা ততক্ষণে পাত্রের তলাটা প্রায় ফুটো করে ফেলেছে। এর পরের দিন সেই প্রফেসররা আবার অ্যামির বাড়িতে ছুটে এলেন। তারা জানালেন এই পাথরটার কিছু বিশেষ গুণ আছে। পাথরটা একটা কাঁচের পাত্রে রাখা মাত্র সেই পাত্র সমেত পাথরের টুকরোটা উধাও হয়ে গেছে। তবে তার আগে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছিল ওটার উপর। দেখা গেছে পাথরটা কোনো রকম তাপেই গলে না। অন্ধকারে সেটা অদ্ভুত উজ্জ্বল হয়ে ওঠে। তারা আরো জানালেন পাথরটিকে কিছুতেই ঠান্ডা করা সম্ভব হয়নি। স্পেকট্রোস্কোপ যন্ত্রের তলায় সেই পাথরের মধ্যে এমন কিছু আলোক বিচ্ছুরণ দেখা গেছে যা সাধারণ আলোক রশ্মির সাথে মেলে না। কাজেই সেই প্রফেসররা আরো খানিকটা নমুনা সংগ্রহের জন্য উদ্বিগ্ন হয়ে ছুটে এসেছিলেন। জল, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এমনকি অ্যাকোয়ারিজিয়া দিয়েও ওটাকে গলানো সম্ভব হয়নি। যদিও সব বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কথা আজ আর অ্যামির মনে নেই, কিন্তু তবু যে কথা মনে ছিল তা খানিকটা এইরকম। পাথরটা নিঃসন্দেহে কোনো ধাতু এবং চৌম্বকীয় ধর্ম আছে। যে কাঠের তাকে কাঁচের বিকারে করে পাথরের টুকরোটি রাখা হয়েছিল, পরের দিন সকালে সেই কাঠের তাকে একটা দাগ ছাড়া আর কিছু পাওয়া যায়নি। সেদিনও প্রফেসরদের সাথে অ্যামি সেই পাথরটিকে দেখতে গিয়েছিলেন, কিন্তু এবার তার স্ত্রী আর জানেন। পাথরটি আগের দিনের থেকে অনেক চুপসে গেছে। গতকাল যেটা প্রায় 7 ফুট ছড়িয়েছিল, আজ সেটা আন্দাজ 5 ফুটের কাছাকাছি হয়ে গেছে। প্রফেসররা পাথরটার একটা বড় অংশ ছেনি হাতুড়ি দিয়ে কেটে ফেললেন। পাথরের ভিতরের রঙের ছটা দেখা যায়। পাথরের ভিতরে রঙের ছটা দেখা যায়। জানি না সেটা কোনো রং বলা চলে কিনা, কারণ সেটা অদ্ভুত উজ্জ্বল। শুধু উজ্জ্বল নয়, সেটার অদ্ভুত এক নমনীয়তা রয়েছে। একজন প্রফেসর হাতুড়ি দিয়ে সেটাকে আস্তে করে আঘাত হানতেই একটা অদ্ভুত শব্দ করে ওই রঙের বুদবুদ ফেটে গেল, এবং মুহূর্তের মধ্যে সেই ফুটো অংশটা শূন্যে মিলিয়ে গেল। তার থেকে আশানুরূপ কিছুই বেরিয়ে এলো না। হতাশ প্রফেসররা আবার একটা টুকরো কেটে নিয়ে শহরে রওনা হলেন। এই নতুন টুকরোটাও আগের টুকরোটার মতনই নানান চারিত্রিক বৈশিষ্ট্য প্রদর্শন করল, এবং শেষমেশ কলেজের বৈজ্ঞানিকরা এই সিদ্ধান্তে উপনীত হলেন যে এই জিনিসটার সাথে পৃথিবীর কোনো পদার্থের সাথে তুলনা চলে না। একটা মহাকাশের একটা উদ্ভট অংশ বিশেষ যা এক অপার্থিব নিয়মে চলে। সেই রাতে ওই অঞ্চলে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়। পরের দিন সকালে প্রফেসররা আবার নাহুমের বাড়িতে গেলে হতাশার আধার নেমে আসে তাদের মুখের ওপর। নাহুম জানায় পাথরটার এমনই চুম্বকীয় শক্তি যে সেটা অন্তত 1 ঘন্টায় 6 বার বিদ্যুৎ তরঙ্গকে নিজের দিকে আকৃষ্ট করেছে। ঝড় বৃষ্টি থেমে গেলে দেখা যায় ওই পাথরটি উধাও হয়ে গেছে। কাজেই আর কিছু করার নেই। প্রফেসররা তখন কলেজের ল্যাবরেটরিতে সীসার বাক্সে যত্ন করে সঞ্চিত সেই পাথরের টুকরো নিয়েই গবেষণা চালাতে লাগলেন। জিনিসটা প্রায় 1 সপ্তাহ টিকেছিল, তারপর নিজে থেকেই উধাও হয়ে যায়। প্রফেসরদের ধারণা হয় যে খালি চোখে তারা বহির্বিশ্বের এমন এক দুনিয়ার একটা পাথরকে দেখেছিলেন
যা সেই অজানা দুনিয়ার নিয়ম নীতি মেনেই কাজ করে। স্বাভাবিকভাবেই আরাকামের যত সংবাদপত্র ছিল তারা এই বিষয়ে বিশদ প্রতিবেদন প্রকাশ করল। বস্টনের একটা কাগজেও একটা ছোট করে খবর বেরিয়েছিল এই নিয়ে। নাহুমের বাড়িতে সাংবাদিকদের আনাগোনা শুরু হলো। নাহুম এবং অ্যামির পরিবারের মধ্যে দিব্যি সখ্যতা ছিল। তারা সকলেই একে অপরের বাড়িতে যাতায়াত করতেন। 3 ছেলে এবং স্ত্রী নিয়ে নাহুমের পরিবার। সে বছর এই উল্কাপাতের ঘটনায় অ্যামি লক্ষ্য করলেন নাহুমের বেশ একটু অহংকার তৈরি হয়েছে। যাই হোক, তিনি তার রোজ নামচা চালিয়ে যেতে থাকলেন। কিন্তু ইদানিং নাহুম যেন অল্পতেই বড় ক্লান্ত হয়ে পড়ে। তার মনে হয় বয়সটা এবার সত্যি সত্যিই বাড়ছে। ফসল তোলার সময় দেখা গেল নাহুমের বাগানের সমস্ত ফল দারুণ বড় হয়েছে। তাদের আকার, রং, গন্ধ সব অত্যন্ত চমৎকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, প্রত্যেকটা ফল খাদ্যের অনুপযুক্ত। প্রত্যেক কামড়ে যেন তীব্র কষাটে বিষাদ লাগে। আপেল, নাশপাতি, লেবু সবকিছুর একই অবস্থা। কাজেই তাকে সমস্ত ফসল ফেলে দিতে হলো। সে দুঃখের সাথে ঘোষণা করলো যে ওই উল্কাপাত নাকি তার জমির উর্বরতা নষ্ট করে দিয়েছে, মাটি বিষিয়ে দিয়েছে। সে ভগবানকে ধন্যবাদ জানালো যে বাকি ফসল তার নিজের জমি থেকে বেশ খানিকটা দূরে রাস্তার ধারে একটা অন্য জমিতে রয়েছে। আশা করা যায় সেগুলিতে এমন কিছু হয়নি। সে বছর শীতটা যেন একটু তাড়াতাড়ি পড়েছিল। অ্যামি খেয়াল করলেন যে নাহুম এবং তার পরিবারের সদস্যদের বড় একটা রাস্তাঘাটে দেখা যায় না। তারা সামাজিক আচার অনুষ্ঠানে কিংবা গির্জার প্রার্থনাতেও প্রায় অনুপস্থিত থাকে। আর যখন দেখা যায় তখন সবাই লক্ষ্য করেছে যে তাদের চেহারা, স্বাস্থ্য যেন কেমন ভেঙে পড়েছে। নাহুম বলতে শুরু করে যে তার বাড়ির আশেপাশে বরফের উপর কেমন যেন অদ্ভুত পায়ের দাগ দেখা যায়। সেগুলো কাঠবিড়ালি, খরগোশ কিংবা শেয়ালের পায়ের ছাপ ঠিকই, কিন্তু সেই ছাপে যেন অদ্ভুত কিছু আচরণ রয়েছে। সেগুলো যেন স্বাভাবিক নয়। এক রাতে নাহুমের বাড়ি থেকে ফেরার পথে অ্যামি একটা খরগোশকে রাস্তা পার হতে দেখেন। খরগোশটা যেভাবে চলছিল তা কোনো সাধারণ খরগোশের পক্ষে সম্ভব নয়। অ্যামি স্পষ্ট বুঝতে পারলেন যে নাহুমের কথার কিছু সত্যতা রয়েছে এবং এই কারণেই তাদের বাড়ির কুকুরটা প্রত্যেক দিন সকালে ভয় কুকড়ে থাকে। সম্ভবত সে সারা রাত চোখের সামনে যা দেখে তাতে সে গর্জে ওঠার সাহসটুকু হারিয়ে ফেলে। ফেব্রুয়ারি মাস নাগাদ ম্যাকগ্রেগরদের ছেলেরা ওই অঞ্চলে শিকারে বের হয়। তারা মূলত উটচাক প্রজাতির ধেড়ে ইঁদুর শিকার করত। নাহুমের বাড়ির আশেপাশে তারা একটা অদ্ভুত প্রজাতির ইঁদুর খুঁজে পায়। তার শরীরটা বিকৃত হয়ে গিয়েছিল। সেটা দেখে ছেলেগুলো এমন ভয় পেয়ে যায় যে ওই শিকার ফেলে তৎক্ষণাৎ বাড়ি ফিরে আসে। তাদের মুখে এমন বিকৃত ঘটনার কথা শুনে লোকজনের মনে আতঙ্কের জন্ম হয়। নাহুমের বাড়ি এবং তার আশেপাশের অঞ্চলকে ঘিরে একটা গুজব রটতে বেশি সময় লাগে না। লোকজন বলা বলি শুরু করলো যে নাহুমের বাড়ির আশেপাশে অন্যান্য জায়গার তুলনায় দ্রুত বরফ গলতে শুরু করেছে। মার্চের শুরুর দিকে স্টিফেন রাইস বলে একজন ভদ্রলোক ওই অঞ্চল দিয়ে গাড়ি চালিয়ে আসার সময় লক্ষ্য করে যে রাস্তার ধারে ধারে ওলের ফুল জমেছে। সেগুলো এতই বিকট আকৃতির এবং তার এমন বিশ্রী গন্ধ যে তা অবর্ণনীয়। ঘটনাটা শুনে অনেক উৎসাহী ব্যক্তি সেই ফুলগুলো দেখতে গেল এবং তার প্রত্যেকেই স্বীকার করতে বাধ্য হলো যে কোনো সুস্থ জায়গায় এরকম বিকট আকৃতির রাক্ষসে ফুলের জন্ম হতেই পারে না। সেই বিষাক্ত স্বাদের ফলের কথা আগেই এলাকায় প্রচলিত ছিল এবং এইটা যোগ হওয়াতে সকলে নিশ্চিত হয়ে গেল যে নাহুমের জমিতে বিষ ছড়িয়ে পড়েছে। কলেজের সেই প্রফেসররা একদিন নাহুমের বাড়ি গেলেন। সব দেখে শুনে তারা বললেন যে এই সব গুজবে কান দেওয়ার কোনো মানেই হয় না। গাছের ফল বিষাদ হয়ে যাওয়া কিংবা উদ্ভট আকৃতির ওল ফুলের জন্মের একটা ব্যাখ্যা হতে পারে। ওই উল্কাপিণ্ড থেকে হয়তো কোনো জটিল খনিজ পদার্থ মাটিতে মিশেছে, তবে তা বর্ষায় ধুয়ে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আর যা সব গল্প ছড়িয়ে পড়ছে সেই সমস্ত গুজবে কান দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়। এই ঘটনার প্রায় বছর দেড়েক বাদে সেই অধ্যাপকদের একজনের কাছে একটি পুলিশি তদন্তের প্রয়োজনে ওইখানে কিছু ধুলোকণা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।
দেখা যায় সেই ধুলোকণা থেকেও ওই উল্কাপিণ্ডের মতনই আলোক বিচ্ছুরণ হচ্ছে, যদিও সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। নাহুমদের বাড়ির আশেপাশের গাছপালা অকালে ফুল দিতে আরম্ভ করল। তাদের বাড়ির 15 বছর বয়সী মেজ ছেলে একদিন বলে যে ওই গাছগুলো নাকি বাতাস ছাড়াই জোরে জোরে দুলতে থাকে। যদিও এ ব্যাপারে কেউ প্রথমে বিশেষ পাত্তা দেয়নি। এরপর নাহুম বিচিত্র রঙের একগোছা পাথরে ফুল নিয়ে গিয়ে আরাহাম শহরের এক সংবাদপত্রের সম্পাদককে দেয় এবং অনুরোধ করে যে তিনি যেন এই ব্যাপারে তার কাগজে একটি প্রতিবেদন লেখেন। সম্পাদকটি লিখেছিলেন ঠিকই, কিন্তু কোনো গ্রাম্য গুজবের পরিবর্তে তিনি এটি নিয়ে একটি মজাদার কল্পকাহিনী লেখেন। ফলত ধীরে ধীরে সকলেই বলতে শুরু করে যে নাহুমরা নাকি প্রত্যেকেই ক্ষেপে উঠেছে। তাদের সকলেরই মাথায় সমস্যা দেখা দিয়েছে। এপ্রিলের গোড়ার দিকে গরম পড়তেই তার বাগান নানান অদ্ভুত আগাছায় ভরে উঠল। সেই আগাছার বিচিত্র রং দেখে নাহুমের মনে হলো যে এই রং সে যেন কোথায় দেখেছে। সম্ভবত সেই উল্কাপিণ্ডের ভেতর এই রঙের ছটা দেখেছিল। সে ভেবেছিল ওই আগাছার দল শিকড়ের সাহায্যে মাটি থেকে সমস্ত বিষ তুলে নেবে। তাই সেইটুকু জায়গা বাদ দিয়ে বাকি অংশে চাষাবাদ শুরু করলো নাহুম। সে যেন সবসময় সন্ত্রস্ত হয়ে থাকত, এই বুঝি তার জীবনে আবার কোনো বিচিত্র কাণ্ড ঘটে গেল। তার থেকে তার বউয়ের অবস্থা আরো মারাত্মক হল। বাচ্চাগুলো স্কুলে গিয়ে যদি বা দিনের অধিকাংশ সময় বাইরে কাটাতো, তবুও তাদের জমি ঘিরে সবার ফিসফিসানি ওদের মনে প্রভাব ফেলত। সবচেয়ে ছোট ছেলে থরিয়াস এসবে ভীষণ মানসিক অবসাদে ভুগতে আরম্ভ করল। মে মাস নাগাদ পোকার উপদ্রব শুরু হলো নাহুমের জমিতে। নানান রকম বিচিত্র পোকামাকড়ে ভরে গেল সেই জমি। এদের একটিও স্বাভাবিক নয়। এই পোকামাকড়ের অধিকাংশই নিশাচর। বাগানের মালিরা রাত জেগে পাহারা দিতে শুরু করল এবং তখন তারা বুঝতে পারল যে এতদিনে থরিয়াস যা বলেছে তার অধিকাংশই সত্যি। এক রাতে নাহুমের স্ত্রী অর্থাৎ মিসেস গার্ডেনার যেন বাতাস ছাড়াই একটি গাছ নড়তে দেখলেন। এক ভিন গায়ের লোক এসব না জেনেই ওই পথে আসতে গিয়ে একটি চমকপ্রদ ঘটনার সাক্ষী রইলেন। তিনি শহরে এসে বললেন যে সমগ্র এলাকাটা অন্ধকারে ডুবে থাকলেও সেই রাতের আধারে নাহুমের জমিটা যেন খানিকটা উজ্জ্বল হয়েছিল। সেখানে যেন গাছপালার ফাঁক দিয়ে একটা বিচিত্র আলোর বিচ্ছুরণ দেখতে পেয়েছিল ওই ভদ্রলোক। এই পর্যন্ত সেখানকার গবাদি পশুরা এই অঞ্চলের ঘাসই খেত, কিন্তু দেখা গেল তার ফলে তাদের দুধও খারাপ হতে শুরু করেছে। কাজেই নাহুম তার গরুদের নিয়ে অন্যত্র ঘাস খাওয়াতে যেতে আরম্ভ করল। ক্রমে সেই অসুবিধা বন্ধ হয়, কিন্তু ধীরে ধীরে দেখা যায় এখানকার গাছপালা যেন কেমন ঝরে ঝরে পড়ছে, সেগুলো যেন কেমন ধূসর হয়ে উঠছে। ক্রমশ মানুষজন জায়গাটাকে এড়িয়ে চলতে শুরু করে। এমনকি নাহুম নিজেও বিশেষ দরকার না পড়লে ওই জায়গায় আর যেত না। ছুটি ছাটায় তারা নিজেদের ঘরে না থেকে শহরের নানান জায়গায় ঘুরে বেরিয়ে সময় কাটাত। তারা মানসিক এবং শারীরিকভাবে ভুগতে আরম্ভ করল এবং একটা সময় এলাকায় রটে গেল যে মিসেস গার্ডেনার নাকি পাগল হয়ে গেছে। জুন মাসের গোড়ার দিকে এক রাতে হঠাৎ মিসেস গার্ডেনার চিৎকার করে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে কি সব উদ্ভট কথা বলতে আরম্ভ করল। কে যেন আকাশ দিয়ে চলে গেল, কে আমাকে চেপে ধরেছে, আমার থেকে তাকে দূরে সরিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। নাহুম তাকে পাগলা গারদে না পাঠিয়ে ঘরেই ছেড়ে রাখল, কারণ তখন মহিলা কোনো ক্ষতি করছিল না। কিন্তু এরপর এমন একটা সময় এলো যখন তাকে দেখলে তার নিজের ছেলেরাই আতঙ্কিত হয়ে পড়ত। ভদ্রমহিলা অদ্ভুত মুখভঙ্গি করত, চার পায়ে হাঁটত, কাজেই তাকে ঘরে বন্ধ করে রাখা ছাড়া কোনো উপায় পাওয়া গেল। এরপর একদিন নাহুম একটা অদ্ভুত দৃশ্য দেখল।
অন্ধকার ঘরের মধ্যে তার স্ত্রীর শরীর থেকে ওই অভিশপ্ত জমির মতো আলো বিচ্ছুরণ করছে। সেদিন রাতে তার আস্তাবলের ঘোড়াগুলো হঠাৎ বিকট শব্দে চিৎকার করে ওঠে। নাহুম ছুটে গিয়ে দেখে সেখানে ভয় পাওয়ার মতন কিছুই নেই, অথচ ঘোড়াগুলোকে কিছুতেই শান্ত করা সম্ভব হচ্ছিল। আস্তাবল খুলে দিতেই সেগুলো ছুটে পালিয়ে যায়। সপ্তাহখানেক বাদে সেগুলোকে উন্মত্ত অবস্থায় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়, কিন্তু সেগুলোর অবস্থা এমনই খারাপ যে ওদের দিয়ে কোনো কাজ আর সম্ভব নয়। কাজেই সেগুলোকে গুলি করে হত্যা করা হয়। এরপর নাহুমের পুরো বাগান ধীরে ধীরে ধূসর হয়ে ঝরে ঝরে পড়তে শুরু করে। সমস্ত রং বেরঙের ফুল, ফল, গাছপালা সবই যেন কেমন বালির স্তূপের মতন ধসে পড়তে শুরু করে এক এক করে। যে বিকট পোকামাকড়ের জন্ম হয়েছিল এই জমিতে, তারাও যেন হঠাৎ কোথায় চলে যেতে শুরু করে। এমনকি ওর জমিতে একটা মৌমাছির চাকও বেবাক ফাঁকা হয়ে যায়। নাহুমের স্ত্রী মাঝে মাঝে বিকট শব্দে চিৎকার করে ওঠে। তার বাড়িতে লোকজনের যাতায়াত বন্ধ হয়ে গেল। কেবল অ্যামি মাঝে মাঝে তার বাড়িতে দেখা করতে যেতেন। তিনিই প্রথম আবিষ্কার করে যে তাদের ইদারার জল বিস্বাদ হয়ে উঠেছে। তা না নোনতা, না মিষ্টি, না পানসে, কিন্তু অদ্ভুত এক স্বাদ। সেই জলকে পানের অযোগ্য করে তুলেছে। কিন্তু নাহুম সে বিষয়ে কর্ণপাত করে। সে এবং তার পুরো পরিবার যেন একসাথে অদ্ভুত দুনিয়ায় পা বাড়িয়ে ফেলেছে। তারা যেন একসাথে পাগল হয়ে ওঠার প্রতিজ্ঞাবদ্ধ, যেন কোনো অদ্ভুত অজানা শক্তি তাদের জীবন যাপনের বৈচিত্র্যকে ধ্বংস করে দিয়েছে। সেপ্টেম্বর নাগাদ থডিয়াস উন্মাদ হয়ে গেল। ইদারায় জল তুলতে গিয়ে খালি হাতে ফিরে এসে বলল, জলের মধ্যে সেই রংগুলো নড়াচড়া করছে। একই বাড়িতে দুজন মানুষ উন্মাদ হয়ে গেছে, ব্যাপারটা মোটেই ফেলনা নয়। কিন্তু নাহুম শক্ত মনের মানুষ ছিল। সে তার স্ত্রী এবং ছেলেকে দুটো ভিন্ন ঘরে বন্ধ করে রাখলো। তারা দুজন ঘরের ভিতর থেকে যেভাবে কথা বলতো, চিৎকার করত, তা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। মার্ভিনের মনে হতো তার ভাই বুঝি এমন ভাষায় কথা বলছে যা পৃথিবীর ভাষা হতেই পারে না। এদিকে গবাদি পশুর মৃত্যুর হার বেড়েই চলল। পোল্ট্রির হাঁস, মুরগি, আস্তাবলের ঘোড়া, গবাদি পশু সবই কেমন যেন ধূসর হয়ে ঝরে ঝরে পড়তে শুরু করল। মৃত্যুর আগে এমন বিকৃত অঙ্গক্ষয় কোন রোগে হতে পারে সে সম্পর্কে শহরের কোনো পশু চিকিৎসা কিছুই বলতে পারলেন না। ওদিকে গ্রামের কোনো পশু চিকিৎসক ওর বাড়িতে যাবেন না বলে ঠিক করে ফেলেছেন। কাজেই চোখের সামনে সেসবকে এমন বিচিত্রভাবে মরতে দেখেও নাহুমের কিছুই করার ছিল না। আশেপাশে যত ছুঁচো ইঁদুর জাতীয় প্রাণী ছিল, তারাও প্রথমে প্রচন্ড মোটা হয়ে তারপরে ধূসর থেকে ধূসরতর হয়ে ঝরে ঝরে পড়তে আরম্ভ করেছিল। যেন এক অদ্ভুত মড়ক লেগেছিল ওই অঞ্চল। এলাকায় 3টে কুকুর ছিল, কিন্তু হঠাৎ করে একদিন সকাল থেকে তাদের কাউকেই আর খুঁজে পাওয়া গেল। যদিও পার্শ্ববর্তী অঞ্চলে যে সমস্ত বিড়াল থাকত, তারা যে স্বেচ্ছায় ওই অঞ্চল ত্যাগ করেছে সেটা সবাই দেখেছিল। 19 অক্টোবর নাহুম অ্যামির বাড়ি এসে খবর দিল থডিয়াস মারা গেছে। তার মৃত্যু এমন বিভৎস যে সেটা বলার যোগ্য। সে নিজের বাড়ির পিছন দিকে একটি কবর খুঁড়ে তাতেই ছেলেকে কবরস্থ করেছে। যদিও তার উপস্থিতি অ্যামি এবং তার পরিবারের কাছে খুব একটা সুখকর ছিল না, কিন্তু তবু এমন বিপদে তাকে তাড়িয়েই বা দেবেন কি করে? কাজেই অ্যামি তার বন্ধুর সাথে তার বাড়িতে গেল। ও স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন ছিল না। ছোট ছেলে ম্যারভিনও প্রায় উন্মাদ হয়ে উঠেছে। বড় ছেলে জেনাসের এখনো মাথা ঠিক থাকলেও সে যেন এই সমস্ত ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছে। কেমন বাক শক্তি রহিত হয়ে পড়েছে সে। সন্ধ্যের আগেই অ্যামি বাড়ি ফেরার চেষ্টা শুরু করল, কারণ বন্ধুত্বের খাতিরেও রাতের আধারে ওই অদ্ভুত অভিশপ্ত এলাকায় থাকাটা নিরাপদ। বাড়ি ফেরার পথে মার্ভিনের বিভৎস চিৎকার এবং নাহুমের স্ত্রীর বিকট আর্তনাদ তার কানে এসে আঘাত হানছিল বারংবার।
এই ঘটনার 3 দিন পরে একদিন সকালে, তখন অ্যামি ঘরে ছিলেন। সেই সময় নাহুম এসে তার স্ত্রীকে জানায় যে মার্ভিনকেও পাওয়া যাচ্ছে না, সে উধাও হয়ে গেছে। গত রাতে ও নাকি একটা লণ্ঠন আর জলের পাত্র নিয়ে কুয়ো থেকে জল তুলতে গেছিল। কিছুক্ষণ পর একটা চিৎকার শুনে নাহুম সেখানে পৌঁছে দেখে তার ছেলে উধাও, লণ্ঠনটাও জ্বলছে না। কুয়োর পাশে কিছু গলা ধাতব তাল পড়েছিল। ভালো করে দেখতেই বুঝতে পারা যায় যে সেগুলো ওই লণ্ঠন আর বালতিরই অংশ, কিন্তু মার্ভিনকে কোথাও খুঁজে পাওয়া যায় না। অ্যামি স্ত্রী সবটা মন দিয়ে শোনে এবং ফিরে এসে অ্যামিও শুনে বলেন, মার্ভিনকে আর কখনোই পাওয়া যাবে না। কাউকে এই ঘটনা জানিয়েও কোনো লাভ নেই। আশেপাশের লোকজনেরা নাহুমের জীবন বিপন্ন করে তুলবে, আর শহরের কাউকে বলতে গেলে তারা হেসে উড়িয়ে দেবে। কাজেই চুপচাপ থাকাই মন্দ। প্রথমে থডিয়াস এবং পরে মার্ভিন, একে একে 2 ছেলের শোকে নাহুম যেন ভেঙে পড়ছে। একটা আতঙ্কের স্রোত যেন তাদের পরিবারকে ঘিরে বেড়ে উঠছিল প্রতিদিন। সেই আতঙ্ক যেন বারংবার বলছিল, আমাকে বোঝো, আমাকে চেনো, আমার ক্ষমতাকে অনুভব করো। সপ্তাহ 2 নাহুমের আর কোনো খোঁজ পাওয়া গেল। দুশ্চিন্তায় ওর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়লেন এক। সাহস সঞ্চয় করে বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছলেন তিনি। বাড়ির পরিবেশ আগের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে। চারপাশে মৃত্যুর নিস্তব্ধতা। আশেপাশের গাছপালা, মাটি, বাতাস সমস্ত কিছু যেন ধূলি ধূসর। ঘরের ভিতর ঢুকে প্রচন্ড ঠান্ডায় কুঁকড়ে গেলেন তিনি। দেখলেন একটি সোফায় কাত হয়ে পড়ে আছেন নাহুম, কিন্তু তার চোখে মুখে হতাশা ও যন্ত্রণার ছাপ স্পষ্ট। জিজ্ঞেস করাতে সে হতাশ স্বরে বলল, জেনাস কুয়োর মধ্যেই ভালো আছে। তার চরম হতাশার কারণ এবার স্পষ্ট বোঝা গেল। তোমার স্ত্রী কোথায়? জিজ্ঞাসা করলেন এক। নাহুম কোনো জবাব দিচ্ছে না। সেটা দেখে আংটা থেকে চাবি খুলে ধূপধাপ করে দোতলার ভাড়ার ঘরের সামনে গিয়ে হাজির হলেন তিনি। বেশ কয়েকবারের চেষ্টায় দরজাটা খুলে ভিতরে ঢুকেই একটা বদ্ধ বোটকা গন্ধে তার দম বন্ধ হয়ে ওঠার জোগাড়। খানিকটা মুক্ত বাতাস নিয়ে জোরে জোরে শ্বাস টেনে তিনি আবার ঘরের ভেতর প্রবেশ করলেন। আর সেই অন্ধকার ঘরের ভিতর তিনি যা দেখলেন তাতে মুখ দিয়ে অস্ফুট আর্তচিৎকার বেরিয়ে এল। তিনি দেখলেন একটা প্রচন্ড আলো স্রোত ঘরের কোণের দিক থেকে এগিয়ে আসছে। সেই আলো স্রোতের সাথে একমাত্র সেই উল্কাপিণ্ডের ভিতরে দেখা আলো বিচ্ছুরণেই মিল খুঁজে পেলেন তিনি। অ্যামি আতঙ্কে মেঝের উপর আঁচড়ে পড়লেন। অ্যামি আমাকে যা বলেছিলেন তাতে ওই আলোর উৎসের কোনো স্পষ্ট ছবি তিনি আমাকে দিতে পারেন। পৃথিবীতে এমন কিছু জিনিস থাকে যার কোনো স্পষ্ট বর্ণনা হয় না। একজন সামান্য চাষা ওই রকম দৃশ্য দেখলে হয়তো পাগলই হয়ে যেত, কিন্তু অ্যামির তেমন কিছুই হলো না। তিনি কোনো রকমে উঠে ঘরের বাইরে বেরিয়ে এলেন এবং দরজাটা বন্ধ করে সেই রহস্যকে ওই ঘরের অন্ধকারে বন্দী করে দিলেন। তিনি নিচে নেমে আসছিলেন, কিন্তু হঠাৎ শুনতে পেলেন যেন তার ভিতর থেকে একটি অদ্ভুত অনুভূতি তার সমস্ত চেতনাকে ধাক্কা মারছে। একটা মৃদু শব্দ যেন সিঁড়ির নিচ থেকে উঠে আসছে একটু একটু। উপরের ঘরে দেখে আসা দৃশ্যটি ওর মগজে অতিরিক্ত প্রভাব ফেলেছে বোধ হয়। তিনি সিঁড়ির ধাপগুলোতে, কাঠের রেলিংয়ে, ছাদের করিবর্গায় সর্বত্র এক অদ্ভুত আলোক বিচ্ছুরণ দেখতে পাচ্ছিলেন। তার নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে গিয়েছে। অ্যামি সেই অন্ধকার সিঁড়ির বাঁকে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছে। এমন সময় বাড়ির বাইরে অ্যামির ঘোড়াটা প্রচন্ড শব্দে চিৎকার করে। একই সাথে জলের মধ্যে কোনো ভারী জিনিস পড়ার একটা প্রচন্ড শব্দ পাওয়া গেল। তিনি ভাবলেন ঘোড়াটাকে নিশ্চয়ই বেখেয়ালে না বেঁধে চলে এসেছে, আর সেটাই কোনো কিছুতে ভয় পেয়ে লাথি মেরে একটা বড় পাথরের টুকরো বা ওই জাতীয় কিছু কুয়োর জলে ছুঁড়ে ফেলেছে। তখনও সিঁড়ি, রেলিং এবং করিবর্গায়
সেই আলো বিচ্ছুরণ দেখা যাচ্ছে। একতলা একটা অস্পষ্ট শব্দ শুনে দূর দূর বুকে সেদিকে এগিয়ে গেল। গিয়ে দেখলে সারা রান্নাঘর ভর্তি হয়ে কিছু ধূসর পদার্থ ছড়িয়ে আছে। ভয় আতঙ্কে তার মুখ চোখ বিকৃত হয়ে উঠল। তিনি ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, নাহুম, এইসব কি? নাহুমের ঠোঁট দুটো কোনো রকমের ভাগ হলো এবং তা থেকে কতগুলো অসংলগ্ন শব্দ বন্ধ বেরিয়ে। কিছু না, কিছু না, সেই রংটা, সেটা জলে, সেটা ঠান্ডা ভিজে কিন্তু জলে। ওটা ওই কুয়োর মধ্যে আছে, আমি ওটা দেখেছি, একটা ধোঁয়ার মতো। বসন্তের শেষে ফুলগুলো যেরকম রঙিন হয়ে থাকে, নানান রঙের আলোতে ওটা ঝকমক করে ওঠে। ওটাই মারউইন, জেনাস এবং সমস্ত জীবিত প্রাণের ভিতর থেকে প্রাণ শুষে নেয়। সেই পাথরটা যেটাকে ওই কলেজের লোকগুলো ভেঙেছিল, ওর ভিতরে যে রঙগুলো ছিল, সেই রঙগুলো গাছে ফুলে পাতায় সর্বত্র। সেই রঙগুলো আমি ওগুলো দেখেছি কয়েকদিন হলো। জেনাসও নিশ্চয়ই ওগুলোকে দেখেছিল। ওই রঙগুলো মানুষের মনকে মেরে ফেলে, চোখের দৃষ্টি শক্তিকে জ্বালিয়ে দেয়। কুয়োর জলে আছে, তুমি ঠিক বলেছিলে, ওই জলটা ভালো না। জেনাস আর কোনোদিন কুয়ো থেকে উঠবে না, ওই জল ব্যবহার করা যাবে না। আমি আর কোনোদিন জেনাসকে দেখতে পাবো না। আমি আমার মাথা আমার বউ খেয়েছে, কবে তাকে শেষবার খেতে দিয়েছিলাম। কেবলমাত্র সেই রংটা, তার মুখে সেই রংটা দেখি। রাত্রিবেলা তার সারা শরীর দিয়ে সেই রঙের বিচ্ছুরণ ঘটে। ওটা জলে সব শুষে নেয়। ওটা এখানকার জিনিস নয়, এমন জায়গা থেকে ওটা এসেছে যেখানে সব কিছু অন্যরকম। প্রফেসররা ঠিকই বলেছিলেন, ওটা প্রাণ শুষে নেয়। নাহুমের কথাগুলো আর এক মুহূর্ত শুনতে ইচ্ছা করে নিয়ে তিনি প্রাণ ভয়ে পালিয়ে আসেন। ভয় কুয়োর পাশ দিয়ে আসতে পারেননি তিনি। ঘুর পথে টলতে টলতে পাহাড়ের ঢাল বেয়ে মূল রাস্তায় নেমে এসেছিলেন। জানলা দিয়ে দেখেছিলেন যে ইদারার পাশে যেখানে যা যেমন ছিল সব সেরকমই আছে, অথচ সেই শব্দটা তিনি স্পষ্ট শুনেছেন। জলের মধ্যে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ। তার মানে জল থেকে এমন কিছু উঠে এসেছিল যা বেচারা নাহুমকে বদ্ধ উন্মাদ করে দিয়ে আবার জলের মধ্যে ফিরে গেছে। বাড়ি ফিরে আমি দেখলেন যে তার ঘোড়াটা আগেই ফিরে এসেছে। ও স্ত্রী ঘোড়াটাকে একা ফিরতে দেখে আতঙ্কিত হয়ে পড়েছিল। তাকে শান্ত করে তৎক্ষণাৎ শহরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। শহরে গিয়ে পুলিশ ও প্রশাসনকে বেচারা গার্ডেনার ফ্যামিলির অন্তর্ধানের কথা বলেন। তিনি জানান মারউইন এবং জেনাসকে পাওয়া যাচ্ছে না। ন্যাবি এবং তার স্বামী অর্থাৎ নাহুম মারা গেছে। উনি বলেন যে রোগে তাদের বাড়ির গবাদি পশুরা মারা গেছিল, সম্ভবত সেই রোগে ওরা মারা গেছে। 3 জন পুলিশ, কয়েকজন পশু চিকিৎসক এবং কয়েকজন ডাক্তারকে সঙ্গে নিয়ে তাকে আবার সেই অভিশপ্ত জায়গায় ফিরে আসতে হয়। সন্ধে নেমে আসছে, তাই আমি আর ওই জায়গায় ফিরতে চান, তবু কর্তব্যের খাতিরে তাকে ফিরতে হবে। ভরসা একটাই, সাথে এতগুলো লোক আছে। প্রায় 4টে নাগাদ তারা সেই খামার বাড়িতে এসে উপস্থিত হন। বাড়িটার অবস্থা দেখে সকলেই রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েন। পরিবেশের উপর যেন কেউ ধূসর আলকাতরা মাখিয়ে দিয়েছে। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর বিষয় হলো, 1 তলায় ও 2 তলার ভাড়ার ঘরে একরাশ ধূসর ধুলোবালি স্তূপ। চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করার জন্য সেই ধুলোবালির খানিকটা করে ব্যাগে ভরে নেন। কলেজে নিয়ে গিয়ে দেখা যায় তার মধ্যে থেকেও সেই আলোক বিচ্ছুরণ দেখা যাচ্ছে। 1 মাসের মধ্যে ওই ধুলো আলোক বিচ্ছুরণের ক্ষমতা হারায়। তার মধ্যে কেবল অ্যালকালাইন ফসফেট এবং কার্বনেটের অংশ বিশেষ উপস্থিত রয়েছে।
অ্যামি একবার ভেবেছিলেন যে পুলিশকে ওই কুয়োটার কথা বলবেন, কিন্তু পরক্ষণেই তার মনে হয় যে বললেই হয়তো এই অন্ধকারের মধ্যেই তারা সেটা খুঁজতে শুরু করবে। হলো তাই। তাকে উকিঝুঁকি মারতে দেখে পুলিশ জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার। তখন বাধ্য হয়ে তিনি জানান যে নাহুম ওই কুয়োর মধ্যেই কোনো কিছু থাকার সন্দেহ প্রকাশ করেছে। অতএব পুলিশ তৎক্ষণাৎ সেই কুয়োর জল তুলতে আরম্ভ করল। ফাঁকা জায়গাটায় উপুর করে ফেলা হলো সেই বালতি বালতি জল। বেশিক্ষণ সময় লাগলো না, জল অনেক কমে গেছিল। ওই কুয়োর মধ্যেই জেনাস এবং মারভিনের দেহাবশেষ পাওয়া গেল, তবে শুধুই কঙ্কাল, আর বিশেষ কিছু পাওয়া যায়নি। আর পাওয়া গেল একটা কুকুরের দেহাবশেষ এবং কিছু ছোট ইঁদুর জাতীয় প্রাণীর মৃতদেহ। ইদারার তলায় মাটি কেমন যেন অদ্ভুত ফাঁপা হয়েছিল। একজন পুলিশ কর্তা একটা বড় লম্বা লাঠি তার নিজ অবধি ঠেকিয়ে বললেন সেই জায়গাটার অবস্থা এমন মিশ্রি হয়ে রয়েছে যে তার ভিতর নাকি যত দূর ইচ্ছা সেই লাঠিটাকে ঢুকিয়ে দেওয়া যাবে। চাঁদের আলো নেমে এসেছিল সেই অভিশপ্ত পুরীতে। ঘরের ভিতর থেকে লণ্ঠন নিয়ে এসে বাকি কাজটুকু শেষ করা হলো। ইদারা থেকে আর বিশেষ কিছু পাওয়ার নেই বুঝতে পেরে সবাই গিয়ে নাহুমের বাড়ির ভেতর সেই পুরনো বসার ঘরে একত্রিত হলো। সবার মনে একই প্রশ্ন, ব্যাপারটা কি? এটা হতে পারে যে সেই উল্কাপিণ্ড এখানকার মাটিতে বীজ ছড়িয়ে দিয়েছে, কিন্তু এ বাড়ির লোকজনেরা তো এখানকার মাটিতে উৎপন্ন কোনো খাবার খায়নি। তাহলে তাদের এই হাল হলো কেন? তারা সকলেই এমন অদ্ভুত ধূসর বর্ণের হয়ে ঝরে ঝরে পড়ার যে রোগ, সেই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তবে কি জলটাই যত নষ্টের মূল? সেটা একবার পরীক্ষা করে দেখা যেতে পারে, কিন্তু তাহলে ওই ছেলে দুটো ওখানে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো কেন? তার কি কারণ হতে পারে কেউ বুঝতেই পারল না। একজন পুলিশ কর্মী জানলার ধারে বসেছিলেন। তিনি প্রথম কুয়োর ভেতর থেকে আলোক বিচ্ছুরণ দেখতে গেলেন। তিনি দেখলেন সারা জমিতে জল ছড়িয়ে রয়েছে, আর সেই জলগুলো কেমন যেন উজ্জ্বল আলোতে ভরে উঠছে। কুয়োর ভেতর থেকে একটা সার্চ লাইটের মতন আলোর ছটা বেরিয়ে আসছে ধীরে ধীরে। পুরো বিষয়টা দেখার জন্য সকলে জানলার উপর হুমড়ি খেয়ে পড়ল, কিন্তু অ্যামি এগিয়ে গেলেন না। তিনি এই আলো আগেও বহুবার দেখেছেন, আজ সকালেও দেখেছেন। তিনি জানেন এই ভয়ঙ্কর আলোক রশ্মির কি অর্থ, এর ফলাফল কি হতে পারে। এই এক রাক্ষসে আলো, রাক্ষসের জ্যোতির প্রভাব মানুষের ওপর ভয়ঙ্কর। তার মনে পড়ে গেল নাহুমের বলা শেষ কথাগুলো। এগুলো এগুলো এখানকার নয়, এগুলো এমন জায়গা থেকে আসছে যেখানে এখানকার নিয়ম কানুন চলে না। সত্যিই তো, এই আলোক ছটা রাতের আধারে কোথা থেকে আসবে? এটা কি কোনো প্রাকৃতিক বিষয়? না, এটা কোনো প্রাকৃতিক বিষয় হতেই পারে না। এটা অতি প্রাকৃতিক। বাইরে ঘোড়াগুলোকে একটা ছোট গাছের সাথে বেঁধে রেখে আসা হয়েছিল। তারা এবার প্রচণ্ড শব্দে ডাকতে শুরু করেছে, মাথা ঝাঁকাতে শুরু করেছে, চিৎকার করতে শুরু করেছে। তাদের সামলাতে গাড়োয়ান ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু অ্যামি তাকে পিছু ডাকলেন। তিনি বললেন, বেরিও না। নাহুম বলেছিল যে এখানে এক অলৌকিক শক্তি আছে, যা দেখতে অনেকটা আলোর বলের মতো। সেটা নাকি শুরুতে নানান রং তৈরি করে একটা মেঘের মতো ছোট ছিল, কিন্তু ক্রমাগত জীবন্ত বস্তুর মধ্যে থেকে প্রাণ শুষে নিয়ে সেটা শক্তিশালী হয়েছে। সে এও বলেছিল যে সেটা এই ঈশ্বরের তৈরি পৃথিবীর কোনো পদার্থই নয়, সেটা অন্য দুনিয়ার, অন্য জগতের কোনো পদার্থ, যা আমাদের বোধ বুদ্ধির অনেক বাইরে, আমাদের চিন্তা ভাবনার বাইরে। যেমন সেই উল্কাপিণ্ডটাও আমাদের এই পৃথিবীর বাইরে থেকে আসা কোনো পদার্থ ছিল, এটাও খানিকটা ওরকম। আমি উত্তেজনার বশে তাদের থামিয়েছিলেন ঠিকই, কিন্তু তারা এবার দেখল যে সেই কুয়ো থেকে উঠে আসা আলোর রশ্মি তীব্রতর হচ্ছে।
ঝোপের আড়াল থেকে ঘরের বিভিন্ন প্রান্ত থেকে অদ্ভুত রং বেরঙের আলোর ছটা বেরিয়ে আসছে। এই মুহূর্তে কি করা উচিত তা তিনি বুঝতে পারলেন না। উনি খালি মনে মনে ভাবছিলেন সকালের সেই আলোক রশ্মির প্রভাবে তিনি নিজেই উল্টে পড়েছিল মেঝের উপর। এখন না জানি কি হবে। এই বিপদের মুহূর্তে ঠিক কি করা উচিত তা বুঝে উঠতে পারছিল না কেউই। হঠাৎ গোয়েন্দাদের মধ্যে একজন জানলার বাইরে কোনো কিছুর দিকে স্থির হয়ে তাকিয়ে রইল। বাকিরাও তার দৃষ্টিপথ অনুসরণ করল। এতদিন যেটা গুজব হিসেবে পরিচিত ছিল, আজ তা আর কেউ গুজব বলল না। আজ তা দিনের আলোর মতোই সত্যি, বাস্তব, একটা ঘোর বাস্তব। সেই মুহূর্তে কোনো হাওয়া দিচ্ছিল না, এমনকি জমির ছোট ছোট লতা গুল্মগুলো তীর তীর করে কাঁপছিল না পর্যন্ত। কিন্তু তবু সবাই অবাক বিস্ময়ে দেখল বড় বড় গাছগুলো জমির চারপাশে অবিরাম গতিতে মাথা দোলাচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি, কোনো গোপন প্রেতাত্মা লুকিয়ে নিভৃতে সেগুলোর মাথা ঝাঁকিয়ে দিচ্ছে। কেউ একটি কথাও বলল না। দীর্ঘদিন সকলে নিস্তব্ধ, নিষ্প্রাণ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ সকলের মুখ দিয়ে সমস্বরে অস্ফুট আর্তনাদ বেরিয়ে গেল। একটা ঘন কালো মেঘ চাঁদকে ঢেকে ফেলেছে, আর সেই আলো আধারিতে উঁচু গাছের সারির মধ্যে থেকে যেন অজস্র মৃত জোনাকি পোকার দেহ ঝরে ঝরে পড়তে শুরু করেছে। সেই অপার্থিব আলো বিন্দুগুলো যে কোনো মানুষের রাতের ঘুম কেড়ে নিতে পারে। সেগুলো যে এই জগতের কোনো সৃষ্টি নয়, সেগুলো যে মনের ভ্রম নয়, সে ব্যাপারে কারো সন্দেহ ছিল না। এদিকে ইদারার আলো বিচ্ছুরণ ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে। প্রত্যেকের মনে একটা চাপা আতঙ্ক, একটা অজানা ভয় দানা বেঁধে উঠছে। পশু চিকিৎসক ভয়ে দৌড়ে গিয়ে দরজায় খিল এঁটে দিলেন। অ্যামির নড়াচড়া করার শক্তি পর্যন্ত ছিল না। সকলে জানলার বাইরে তাকিয়ে দেখল গাছের ডালপালা যেন বিস্তৃত হয়ে পড়েছে। সেখানে আলোর উদ্দীপনা বেড়ে উঠেছে। কাঠের শেডগুলো এবং মৌমাছির চাকগুলো পর্যন্ত জল জল করছে। একটা প্রচণ্ড শব্দে সকলে তাকিয়ে দেখলেন সেই ছোট গাছের ডাল ভেঙে ঘোড়াগুলো পালিয়ে গেছে। ঘরের ভেতর সকলে ফিস ফিস করতে শুরু করলো। চিকিৎসক বললেন, জিনিসটা সমস্ত জীবিত প্রাণীর মধ্যেই ছড়িয়ে পড়ে। কেউ কোনো জবাব দিল না। খালি যে পুলিশ কর্মীটি লম্বা লাঠিটাকে ইদারার মধ্যে ডুবিয়েছিল সে বলল, কুয়োর ভেতরটা যেন কেমন অদ্ভুত। আমার মনে হচ্ছিল যেন ওর কোনো তল নেই, তার নিচে কেবলই বুদবুদ। অ্যামির ঘোড়াটা তখনও সেখানে ছিল। সে প্রচণ্ড শব্দে পা দাপাচ্ছিল এবং আর্তনাদ করছিল। তার মালিক তখন পাগলের মতন বিড়বিড় করছিলেন, সেই পাথর থেকে এসবের জন্ম। এটা সমস্ত জীবের মধ্যে প্রবেশ করে। এটা তাদের মন এবং শরীরকে দখল করে। মারউইন, জেনাস, নেবি এবং শেষমেশ নাহুম, তারা প্রত্যেকে এই জল খেয়েছিল এবং তাদের প্রত্যেকেরই শরীরে এটা ধীরে ধীরে বেড়ে উঠেছে। এটা সেখান থেকে আসে যেখানে এই পৃথিবীর নিয়ম কাটে না। এবারে ওটা বাড়ি ফিরবে। এই সময় কুয়োর আলোটা যেন শতগুণ বৃদ্ধি পেল এবং সেটা ধীরে ধীরে একটা আকৃতি নিল। পরবর্তীকালে সেখানে উপস্থিত সকলে সেই আকৃতির সম্পর্কে বিভিন্ন কথা বলেছিল, কিন্তু সেই আকৃতি নেওয়ার সাথে সাথে অ্যামির ঘোড়া শেষবারের মতন চিৎকার করে চুপ করে গেল। পরের দিন সেটাকে কবরস্থ করতে হয়েছিল। যাই হোক, সেই সময় হাহুতাশ করার মতো পরিস্থিতি ছিল না। একজন চিকিৎসক ঘরের ভিতরে একটা জিনিসের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করলেন। ঘরের মধ্যে কোনো আলো জ্বলছিল না, অথচ সবাই বুঝতে পারল যে ঘরের মধ্যেও সেই আলোক বিচ্ছুরণ ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে। কার্পেটে, কাঠের সেলফে, জানলার শাসিতে এবং সর্বত্র।
আলোটা যেন ছোটাছুটি করছে। ঘরের প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা ইঞ্চি, প্রত্যেকটা দরজা জানলা যেন সেই আলোর প্রভাবে প্রভাবিত হয়ে পড়ছে। প্রতি মুহূর্তে সেই আলোর জোর যেন ক্রমশ বাড়ছে, যেন সেই আলো বলছে সমস্ত জীব এই ঘর ছেড়ে এক্ষুনি বেরিয়ে যাও। অ্যামি তাদের পিছনের দরজাটা দেখিয়ে দিলে। তারপর সকলে মিলে ঝোপঝাড় পেরিয়ে কোনো রকমে ঘোরের মধ্যে হাঁটতে হাঁটতে রাস্তায় এসে পৌঁছালো। বাড়ির সামনের দিক দিয়ে, অর্থাৎ সেই কুয়োর পাশ দিয়ে যাওয়ার মতন মনের জোর কারোরই ছিল না। সেই উজ্জ্বল অভিশপ্ত জমির দিকে তাকানোর সাহসও ছিল না কারো। নিরাপদ দূরত্বে গিয়ে তারা যখন পেছন ফিরে তাকালো, তখন এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হয়ে রইল সকলে। তারা দেখলো সেই অভিশপ্ত জমি যেন কোনো রাক্ষসে অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। বাড়ি, গাছপালা, ঘাস ও সমস্ত কিছু যেন এক অতি প্রাকৃতিক অগ্নিযজ্ঞের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। এক মহাজাগতিক আলোক বিচ্ছুরণ ছুটছে, দৌড়চ্ছে, লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে এবং অবিস্মরণীয় অকল্পনীয়ভাবে সমগ্র চরাচরকে গ্রাস করছে। তারপর হঠাৎ কোনো পূর্ব সংকেত ছাড়াই সেই আলোকমালা একটা বন্দুক থেকে বেরিয়ে আসা গুলির মতন, একটা রকেটের মতন কিংবা একটা উল্কার মতন ছিটকে সোজা আকাশের দিকে উঠে গেল এবং মুহূর্তের মধ্যে সমস্ত চরাচরকে পেছনে ফেলে সেই ঘন কালো মেঘের আড়ালে হারিয়ে গেল। সকলে আকাশের দিকে হাঁ করে তাকিয়েছিল, কিন্তু পর মুহূর্তেই একটা মর্মর আওয়াজে সকলকে আবার জমির দিকে ফিরে তাকাতে হলো। আওয়াজটা কোনো বিস্ফোরণের নয়, যেন কিছু শুকনো কাঠ এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ার শব্দ মাত্র। সেই আলোক বিচ্ছুরণের অনন্ত মহাকাশে মিলিয়ে যাওয়ার পর সেই অভিশপ্ত জায়গা এখন অন্ধকারাচ্ছন্ন। সেই আধারে যাওয়ার ক্ষমতা ওদের কারণ নেই। ওই মহাজাগতিক বিচ্ছুরণের ফলে সেখানে কি হয়েছে তা দেখার স্পর্ধা নেই একজনের। তারা এতটাই বিস্ময় বিমূঢ় হয়েছিল যে ঘটনাটা কি ঘটতে থাকতে পারে তা আলোচনা পর্যন্ত করার ক্ষমতা তাদের ছিল না। তারা উত্তরের পথ ধরে আরাখাম শহরে ফিরে চলেছিল। বাকিদের থেকে অ্যামির অবস্থা আরো খারাপ ছিল। ঘোড়ার মৃত্যুতে তিনি শোকে জর্জরিত হয়ে পড়েছিলেন। একা জঙ্গলের পথ ধরে হেঁটে বাড়ি ফেরার সাহস তার ছিল না, তাই তিনি তাদের অনুরোধ করলেন তাকে বাড়ি অবধি পৌঁছে দিতে। শেষবারের মতন পিছন ফিরে জায়গাটাকে দেখলেন অ্যামি। সেই অন্ধকারাচ্ছন্ন উপত্যকার মধ্যে থেকে যেন একটা দীর্ঘশ্বাস মহাশূন্যে বিলীন হয়ে গেল। বিষয়টা স্রেফ একটা রং, কিন্তু যেমন তেমন রং নয়, এই পৃথিবীর রঙও নয়। এখানকার মানুষ যে স্বর্গের বিশ্বাসে বিশ্বাসী, সেই স্বর্গের রঙও নয়। অ্যামি সেই রংটা অনুভব করেছিলেন। তিনি জানতেন সেই রংটা ওই কুয়োর মধ্যেই বাসা বেঁধেছিল। ঘটনাটা ঘটেছে প্রায় 50 বছর আগে, কিন্তু তারপর থেকে অ্যামি আর কোনোদিন ওই চত্বরে পা বাড়ায়নি। নতুন রিজার্ভার হয়ে ওই জায়গাটা জলের তলায় চলে যাবে শুনে তিনি দারুণ খুশি। আমিও খুশি, কারণ ওই কুয়োর ওপর রোদের ছায়া যেমনভাবে বদলে গেছিল তা সত্যিই অবিশ্বাস্য। জায়গাটা নিশ্চয়ই জলের অনেক তলায় চলে যাবে, কিন্তু তারপরেও ওই জল আমি কোনোদিন পান করব না। আমি আর কোনোদিন আরাখাম শহরেও যাব না। অ্যামি এবং তার 3 সঙ্গী পরের দিন সকালে জায়গাটায় গিয়েছিলেন ধ্বংসাবশেষ দেখতে, কিন্তু সেখানে তেমন কোনো ধ্বংসাবশেষ ছিল না। বাড়িটা যেন দীর্ঘকালের প্রতীক্ষায় একাকী দাঁড়িয়ে আছে, আর কুয়োর চারপাশে এটা সেটা ছড়িয়ে আছে। অ্যামির মৃত ঘোড়ার দেহ তারা সাথে করে নিয়ে আসে। এছাড়া ওখানকার আর সমস্ত জীবন যেন থমকে গিয়েছিল, উধাও হয়ে গিয়েছিল সেখান থেকে। 5 একর ধূসর মরু যেন সেই জায়গাটাকে গ্রাস করেছিল। তারপর থেকে সেখানে কোনো গাছপালা জন্মায়। আজও জায়গাটা দেখলে মনে হয় যেন আকাশের তলায় বিশাল এক জমি অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। যে কয়েকজন হতভাগার জায়গাটা দেখার সৌভাগ্য হয়েছে তারা জায়গাটিকে বলে পোড়োর মাঠ। গ্রাম্য কিংবদন্তি খানিকটা উদ্ভট হয়।
সেগুলো আরো উদ্ভট হয়ে ওঠে যখন শহরের লোকজন, কলেজের বৈজ্ঞানিকরা সেখানকার জল ব্যবহার করে দেখে এবং সেখানকার বালি পর্যবেক্ষণ করে। উদ্ভিদবিদরাও সেখানকার গাছের পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে সেই অদ্ভুত রোগ সেই গাছগুলোর মধ্যে থেকে গেছে কিনা। লোকজন বলে ওই জায়গার আশেপাশের গাছপালা নাকি এখনো স্বাভাবিক নয়। এই মোটর গাড়ির যুগেও যে কয়েকটি ঘোড়া আছে তারা ওই জঙ্গলে গিয়ে ঘাস খেতে চায় না। এমনকি শিকারীরা পর্যন্ত এত বছর পরেও তাদের শিকারী কুকুরদের ওই পোড়ো জমির আশেপাশে নিয়ে যায় না। সবাই বলে ওখানে গেলে নাকি মাথা ঠিক থাকে না। এই ঘটনার পর ওখানকার সমস্ত বাসিন্দারা জায়গাটা পরিত্যাগ করে অন্যত্র চলে যায়। পরে কিছু বিদেশি সেখানে থাকার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু তারাও এমন উদ্ভট স্বপ্ন দেখে, তাদের মনে এমন উদ্ভট খেয়াল আসে যে তারাও বেশি দিন ওখানে টিকে থাকতে পারে না। যে সমস্ত পর্যটকরা ওই অঞ্চলে গিয়ে পড়েছিল তারা সবাই একটা অদ্ভুত অজানা ভয় শিউরে উঠেছিল। যে সমস্ত আঁকিয়েরা ওই ঝোপঝাড়ের ছবি এঁকেছিল তারাও আঁকার সময় শিউরে উঠেছিল। তাদের মনে হয়েছিল ওখানে যেন কোনো অদৃশ্য চোখ তাদের উপর সদা সর্বদা নজর রেখে চলেছে। অ্যামির কাছে এই গল্প শোনার আগে আমি যখন ওই জায়গায় গেছিলাম তখন আমারও যেন কেন মনে হয়েছিল পুরো আকাশ যেন আমার মনের মধ্যে সেদিয়ে গেছে, আর সেই আকাশ জুড়ে জড়ো হয়েছে ঘন কালো মেঘ। সেখানে ঠিক কি ঘটেছিল সে সম্বন্ধে আমায় জিজ্ঞেস করে কোনো উত্তর পাবেন না। যে কলেজের অধ্যাপকরা সেখানে গিয়েছিল তারাও কেউ আর বেঁচে নেই। আরাকাম শহরের কেউ এ ব্যাপারে কথা বলেন না। তবে সেই জায়গায় যে এখনো অদ্ভুত কিছু আছে তা বলাই বাহুল্য। জায়গাটার অবস্থা দেখে বোঝা যায় যে ওই ধূসর হয়ে যাওয়া রোগ প্রতি বছর একটু একটু করে বাড়ছে, অর্থাৎ তা এখনো কোথাও থেকে যেন বাঁচার রসদ জোগাড় করে চলেছে। এখানে যে রাক্ষসের রক্তবীজের ঝাড়ই থাকুক না কেন তা দ্রুত ছড়িয়ে পড়তো যদি না কোনো বাঁধন থাকতো। আমার মনে হয় ওখানকার গাছপালাগুলো তাদের শিকড় দিয়ে সেই আতঙ্কের বীজকে আটকে রেখেছে। আরাকামে একটা কথা প্রচলিত আছে যে মোটা মোটা ওক গাছের গুড়িগুলো নাকি মাঝরাতে মাথা তোলায়। জিনিসটা যে কি তা আল্লাহই জানে। অ্যামি যে গল্পটা বলেছিলেন আমার মনে হয় সেটা একটা গ্যাস, তবে সেই গ্যাস আমাদের পৃথিবীর কোনো নিয়ম মানে না। আমাদের তৈরি কোনো দূরবীক্ষণ যন্ত্রে দেখা তো দূর, গ্রহেরই কোনো পদার্থ সেগুলো নয়। আমার ধারণা এটা সেই মহাকাশের অংশও নয় যা আমাদের বৈজ্ঞানিকরা আন্দাজ করতে পারেন। এটা মহাকাশের কেবলমাত্র একটা রং, সেই দুনিয়ার সেই অজানা ভয়ঙ্কর জগতের একটা সংকেত মাত্র, যে দুনিয়ার অস্তিত্বের কথা শুনলেই আমাদের মগজ কাজ করা বন্ধ করে দেয় এবং আমাদের চোখের সামনে অদ্ভুত দৃষ্টি নেমে আসে। শহরের বাসিন্দারা বলে অ্যামির কথা নাকি মিথ্যে, কিন্তু আমার ধারণা তিনি আমাকে কোনো মিথ্যে বলেন। মহাকাশ থেকে নিশ্চয়ই ওই উল্কাপিণ্ডের সাথে কোনো বিচিত্র ভয়ঙ্কর জিনিস আমাদের এই পৃথিবীতে নেমে এসেছিল, এবং আমি জানি না যে তার কতটুকু এখনো এখানে থেকে গেছে। জায়গাটা জলে ভরে গেলে আমি খুশিই হব। আশা করি সেই ঘটনা ঘটার আগে অ্যামির কিছু হবে না। তিনি অনেক কিছু দেখেছেন, এটাও তার দেখে যাওয়া উচিত। আপনারা জিজ্ঞেস করবেন যে তিনি সেখান থেকে পালিয়ে গেলেন না কেন, বা তিনি কি করে নাহুমের বলা কথাগুলো এতদিন মনে রাখলেন। লোকটার অনেক বয়স হয়েছে, আমার মনে হয় তিনি একজন ভালো মানুষ। যদিও রিজার্ভারের কাজ যখন হবে তখন আমি চিফ ইঞ্জিনিয়ারকে বলে রাখবো তার উপর নজর রাখতে। সেই ভয়ঙ্কর আলোর আতঙ্ক তার মধ্যে দিয়ে একটু একটু করে বেড়ে উঠেছে, এটা শুনলে আমি কষ্ট পাব। হ্যাঁ, গল্পটা হয়তো এখানেই শেষ, বা হয়তো এখানেই শেষ নয়, কিন্তু গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। মিস্টেরিয়াস স্টোরি টেলার সব কিছু জানতে নেই।
কিছু অজানায় থাক।